নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আমাদের আজকে যেদিকে নজর থাকবে অবশ্যই কাশ্মীরের দিকে। আপনারা জানেন জম্মু ও কাশ্মীরে আর ঘটনা, জঙ্গি হানার ঘটনায় 7 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা জঙ্গিরা। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে দেখা গিয়েছে জিপ লাইন অপারেটর স্ক্যানারে, সেই কারণেই উঠে এসেছে জিপ লাইন অপারেটর। আপনাদের সেই ভাইরাল ভিডিওর ছবি আপনাদের দেখাচ্ছি। স্ক্যানারে জিপ লাইন অপারেটরের ভূমিকা ইতিমধ্যেই ভূমিকা খতিয়ে দেখছে এনআইএ। আপনারা জানেন ইতিমধ্যেই এই গোটা ঘটনার কিন্তু তদন্তভার কাঁধে তুলে নিয়েছে এনআইএ এবং ঘটনার পর থেকেই কিন্তু যেভাবে তৎপরতা দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বারবারই প্রশ্ন উঠেছে প্রত্যাঘাত নিয়ে। অবশ্যই কবে প্রত্যাঘাত হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই পর্যটক সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে যে ভিডিওটি তিনি করছিলেন তার ঠিক পেছনেই কিন্তু উঠে আসছে গুলির আওয়াজ, ভয়ঙ্কর সেই গুলির আওয়াজ। গত 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায়, এই উপত্যকাকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয় এবং দেখা যায় এখানে পর্যটকদের ঢল নামে, এই তার মরশুম। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর কিন্তু সেখান থেকে আতঙ্কে সেই এলাকা ছেড়েছেন বহু পর্যটক এবং বেশ কিছুদিন কিন্তু একেবারে থমথমে ছিল এই মিনি সুইজারল্যান্ড। আপনাদের দেখিয়েছিলাম সেই ছবি। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে পেহেলগাঁও কাণ্ডে স্ক্যানারে জিপ লাইন অপারেটর, এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, এই জিপলাইন অপারেটরকে নিয়ে যখন একদিকে বিতর্কের তৈরি হচ্ছে, সেই তার বাড়ি আমি এই মুহূর্তে দেখাচ্ছি। আপনারা দেখছেন পেহেলগাঁও কাণ্ডে স্ক্যানারে অপারেটর, স্ক্যানারে জিপলাইন অপারেটর। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে তাকে। স্ক্যানারে জিপলাইন অপারেটরের ভূমিকা ইতিমধ্যেই খতিয়ে দেখছে এনআইএ। কি বলছেন জিপলাইন অপারেটরের বাবা, শোনাবো আপনাদের। लड़का है। नहीं, हमने वीडियो नहीं देखा साहब, हम चलाता ही नहीं। तो कल वो आया था यहाँ पर, उसने वो ऐसे शाम को आया है, कुछ खाएगा तो वहाँ पर पुलिस वाला आया गाड़ी लेके, वो गया है। पता नहीं वो कितना आ गया। अकबर बोलता है। हमने बोला है ना आपको, अगर तूफान भी आता है हम बोलता है अल्लाह अकबर। हम मुसलमान है। हाँ, अगर हम कुछ काम भी करेगा बिस्मिल्लाह अल्लाह अकबर बोलेगा, उसमें क्या है? बोलता है से भी ऐसा इशारा नहीं है कि वो मदद करता है। हाँ। कौन से 3 बरस हो गए, क्या मालूम। वो उसने बोला है, वो 3 बार बोला है अल्लाह अकबर। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, প্রথমেই যে বিষয়টি নিয়ে যাব যে ইতিমধ্যে স্ক্যানারে জিপলাইন অপারেটর যে ভিডিওটি ভাইরাল হয়েছে গতকালই, সেই ভিডিওতে দেখা গিয়েছে তাকে এবং তারপর থেকেই নয়া বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে না, আর কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যে বিষয়টা হয়েছে, যে পহেলগাঁওতে যে জঘন্য একটি হত্যাকাণ্ড হয়ে গেছে, 26 জনকে বেছে বেছে মারা হয়েছে, তাতে তদন্তে নেমে এই জিনিসটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এনআইএ এখন গোটা তদন্তভার দায়িত্ব নিয়েছেন। এর আগেও যে কাশ্মীর পুলিশের যে তদন্ত করছিলেন, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে স্থানীয় মানুষের সহায়তা ছিল এবং দুজনের পরিচয়তে এর আগেই আমরা জেনেছি যে আদিল এবং আসিফ তারা জঙ্গিদের সঙ্গে মিশেছিল, তারা একই সঙ্গে এসেছিল, গোটা অপারেশনের মধ্যে যুক্ত ছিল। কিন্তু এছাড়াও আরও কয়েকজন স্থানীয় হয়তো সেই দিন বৈশরণে উপস্থিত ছিলেও এই রকমই খবর উঠে আসছে তদন্তকারীদের হাতে এবং তারা ওইখানটাতে দাঁড়িয়ে গোটা ঘটনাটা যাতে, এই নারকীয় হত্যাকাণ্ড যাতে সুচারুভাবে সম্পন্ন হতে পারে তার দিকেই নজর রেখেছিল। কাজেই সেই সময়, সেই মুহূর্তে বৈশরণে যারা উপস্থিত ছিলেন, যে সমস্ত স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন বিভিন্ন কারণে, তাদের সবাই কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে উঠে এসেছে। এনআইএ তাদের প্রত্যেকের ভূমিকা, সেদিনকের সেই ঘটনার সময় তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখছে এবং সেখানেই উঠে এসেছে এই জিপলাইন অপারেটর যিনি ছিলেন তার ভূমিকা। যে এখন দেখা যাচ্ছে, আমরা ভিডিওটা দেখিয়েছি আমাদের দর্শকদের, দেখা যাচ্ছে যে যখন নিচে এই রকম
হত্যাকাণ্ড, গুলির শব্দ ভেসে আসছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের একটা প্রতিক্রিয়া হয় যে চমকে তাকানো বা সেই দিকে নজর দেওয়া। তা সেই জায়গাটাতেই মনে হচ্ছে কিছু কোথাও একটু গাফিলতি ছিল। জিপ লাইন অপারেটরকে তাকে সেই জায়গাটাতে চমকে উঠতে খুব একটা দেখা যায়নি। তার কারণ কি, তার কানে কি গুলির শব্দ পৌঁছয়নি নাকি তিনি মগ্ন ছিলেন, এই বিষয়টা উঠে আসছে। তার একই সঙ্গে আরেকটা বিষয় চলে আসছে যেটা আমরা দেখেছি, ওই যে জিপ লাইন অপারেটরের বাবা বলেছেন যে আমরা মুসলিম, তিনি যখন কোনো কাজ দিনের মধ্যে অসংখ্যবার তারা আল্লাহ আকবার বলেন, তা সেই জায়গাটাতেই এসেছে যে তাতে কোনো অপরাধ নেই, তার সঙ্গে অপরাধের ঘটনা জড়িয়ে ফেলা উচিত হবে না। এখনও পর্যন্ত পুরো বিষয়টা, যেহেতু এর আগেই আমি যেটা বললাম যে সেই সময় উপস্থিত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, কাজেই এই জিপলাইন অপারেটর তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই সূত্রেই উঠে এসেছে তার বাবার প্রতিক্রিয়া। কাজেই এই বিষয়টা আরও কিছুদিন, আরও কিছু কয়েক মুহূর্ত না যাওয়া অবধি স্পষ্ট হচ্ছে না। স্নেহা, বেশ, নৃশংস জঙ্গি হানার 7 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত জঙ্গিরা। কাশ্মীর জুড়ে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চলছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘোড়া চালক, ট্যাক্সি ড্রাইভারদের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আগের যে বিষয়টি আমরা বললাম যে স্থানীয় সেই সময়ে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে হয়তো কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এর বাইরেও যে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ রয়েছেন, প্রত্যেকেই যাদের বেশিরভাগ রুটি রুজি রোজগার করে এই পর্যটনের ওপর, সেদিনকে সেই মুহূর্তে অনেকে উপস্থিত ছিলেন, ঘোড়াওয়ালা থেকে আরম্ভ করে যারা বিভিন্ন সময় বৈশরণে একজন আমরা দেখেছি যে আদিল নামে একজন, যিনি তার পণি নিয়ে উপস্থিত ছিলেন ওই সময়, যিনি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাকে পর্যন্ত রেওয়াত করেনি, আদিলও গুলিবিদ্ধ হয়েছে। আদিলও কিন্তু ছিল একজন ঘোড়াওয়ালা। কাজে এই জায়গাটা পুরোটাই যে আগের যে অংশটা বললাম আমরা, সেখানে একই জায়গায় আসতে পারি যে স্থানীয়দের প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে যে তাদের কি ভূমিকা ছিল সেই সময়, এবং 2 নম্বর যেহেতু তারা স্থানীয় মানুষের ওই এলাকার বাইরে থেকে সেদিনকে বা তার আগে ধারাবাহিক একটা পর্যায়ে কাউকে তারা উপস্থিত থাকতে দেখেছে কিনা, কোনো সন্দেহজনক কিছু তাদের নজরে এসেছে কিনা, এই যে একটা গোটা তদন্ত এবং এই রকম একটা জঘন্য বিষয়, তার গোটা তদন্তে অনেকগুলো দিক থাকে এবং যেইভাবে ছেঁড়া সুতো জুড়ে জুড়ে একটা মালা গাঁথা হয়, গোয়েন্দাদের কাজ হয়তো সেই রকমই, সুতোগুলো কোথায় ছড়িয়ে আছেন তা তারা জানেন না। কাজে সর্বত্র তারা সুতোর খোঁজ করে বেড়াচ্ছেন যে কোথা থেকে হয়তো নতুন কিছু তথ্য উঠে আসবে এবং যেই তথ্য গোটা বিষয়টাকে আরও স্পষ্ট করে দেবে। জঙ্গিদের পরিচয়, তাদের কার্যকলাপ, স্থানীয় কোন মানুষের সাহায্য তারা নিয়েছিলেন, যেই স্থানীয় মানুষরা কি এখনও এখানে আছেন কি না, এই যে এই গোটা বিষয়টা এই মুহূর্তে একটা বিশাল টাস্ক, সেইটাই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে চলে এসছে। গোয়েন্দারা তাই দিয়েই দিবারাত্র আর কি তাই দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এবং আজকের যে আমরা দেখেছি কাশ্মীর জুড়ে যে ছবি আমাদের সামনে উঠে এসেছে, যে ঘোড়াওয়ালা থেকে আরম্ভ করে ট্যাক্সি ড্রাইভার বা ওই সময় স্থানীয় যারা এই পেশার সঙ্গে যুক্ত, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বা স্থানীয়ভাবে অন্য কোনো জায়গায় রয়েছেন, তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1 নম্বর তাদের ভূমিকা নিয়ে, তিনি সেই সময় কোথায় উপস্থিত ছিলেন, কি করছিলেন, এবং একই সঙ্গে তার চোখে কিছু সন্দেহজনক কিছু পড়েছে কিনা, এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে কাজ করছে এনআইএ। সঙ্গে থাকো চিন্ময়দা, কি বলছেন সেখানকার ঘোড়া চালক, শোনাবো আপনাদের। नहीं हम नहीं आते यहाँ पे। पुलिस स्टेशन में क्यों बुलाया जा रहा है? पता नहीं, मुझे पता नहीं क्यों बुला रहा है। अच्छा, हाँ बाकी जो आपके आसपास के घोड़े वाले हैं आते हैं यहाँ पे? हाँ, उनको पूछपाछ चल रहा है। अच्छा, हाँ कितने दिनों से? बस 1-2-4 दिनों से, जब ये हादसा हुआ वहाँ पे पैसरन वैली में। जी जी, सैकड़ों लोग रोज आते हैं? नहीं, जो घोड़े वाले हैं उनका ही वेरिफिकेशन चल रहा है, कैसा हुआ, आप अंदर थे या नहीं थे, इसलिए आधा घंटा चल रहा है, बारी बारी में सबको पूछता है, इन्वेस्टिगेशन कर रहा है, ये कैसा हुआ, क्या हुआ है, ये जरूरी है, इन्वेस्टिगेशन होना चाहिए।
ऐसा नहीं चलता है। जब सबको इन्वेस्टिगेशन पूरा सब ध्यान रखेंगे, कोई अगर गलत आदमी होगा यहाँ पे तो वो पकड़ा जाए। नहीं, अंदर से मदद करने वाला कोई नहीं। अपनी टांग पे कोई कुल्हाड़ी मारेगा, जिसका रोजगार चल रहा है तो कोई अपने जैसे तेल का पंप होता है, कोई आग जलाने जाएगा उसमें। घोड़ा चलाता है। घोड़ा चला जी सर। तो आज पहली बार बुलाया गया है हाँ, रजिस्ट्रेशन करना है जी। रजिस्ट्रेशन के लिए? हाँ जी। इससे पहले पूछताछ भी हुई थी? हाँ, उधर सर भी है, पुलिस है जी सर। क्या क्या पूछा? पूछा यहाँ क्या होया, कैसा। हमने बोला 12 किलोमीटर दूर था पहलगाम से, हमारा सीजन अच्छा चल रहा था, हमारा धंधा अच्छा चल रहा था, हमको कुछ पता नहीं, जमीन फट गया जी, आसमान फट गया, हमारा रोजगार कट गया सब सर, हमारा रोजगार एक नहीं है। हमको बहुत मुश्किल हो गया ना, बहुत मुश्किल, मरने से ज्यादा हो गया हमको। क्या क्या पूछते हैं पूछताछ में? देखा मत कोई, यहाँ मत कोई घुमा। हमने बोला यहाँ अच्छा से टूरिस्ट घूम रहा था, हम घोड़ा चला रहे थे, अपने काम कर रहे थे, यहाँ कुछ नहीं हुआ आड़ू में। आड़ू बिल्कुल साफ सेट था सर। आरू वैली के सारे घोड़े वाले से पूछताछ चल रहा है? हाँ चल रहा है सर, करता है। पुलिस वाले पूछते आपने मत कोई देखा यहाँ कुछ इधर मत आया शायद था कुछ, हमने कहा उसका बात नहीं था, हम अपने खाने में जहर नहीं डालेंगे, हमारा रोजी रोटी था, यहाँ आड़ू तो बिल्कुल ठीक था। আপনাদের শোনালাম সেখানকার ঘোড়া চালকেরা ঠিক কি বলছেন। অন্যদিকে পেহেলগাঁও কাণ্ডে স্ক্যানারে জিপ লাইন অপারেটর ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে তাকে, এই সেই ভাইরাল ভিডিও, এবং সেখানেই দেখা গিয়েছে তাকে এবং স্ক্যানারে জিপ লাইন অপারেটরের ভূমিকা ইতিমধ্যেই খতিয়ে দেখছে এনআইএ। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। देखिए, मैं समझती हूँ कि इस वक्त इस सिचुएशन में कुछ ऐसे कम्युनल फोर्सेस हैं, कुछ ऐसे बंदे हैं जिनका मैं नाम नहीं लेना चाहती, जो सोशल मीडिया में कोशिश कर रहे हैं कश्मीरियों को बदनाम करने की, नफरत फैलाने की, ताकि जो टेररिस्ट ने काम किया उसने नाम पूछा तो उसी एजेंडे को ये लोग आगे चलाना चाहते हैं, मुल्क में आग लगाना चाहते हैं, हिंदू मुस्लिम करना चाहते हैं। देखिए, जय श्री राम हो या अल्लाह अकबर हो, तो जब भी किसी को कोई मुश्किल काम आता है, कोई मुश्किल में होता है, तो वो अल्लाह ताला का नाम लेता है। तो हम मुसलमानों में अक्सर ये होता है कि जब हम कोई बोझ भी उठा रहे होते हैं या कहीं तकलीफ होती है तो हम अल्लाह अकबर बोलते हैं मुसीबत के वक्त में। तो ये कहना कि इन्होंने अल्लाह अकबर बोला और इस किस्म का इल्जाम लगाना, मैं कहती हूँ ये जो भी आदमी है ये गठिया है, तो इसके ऊपर जितनी भी लानत भेज रहे हैं वो इस पे कम है। नहीं, देखिए, मैं समझती हूँ कि इस वक्त इस सिचुएशन में कुछ ऐसे কাশ্মীর নিয়ে শীর্ষ বৈঠক, কাশ্মীর নিয়ে শীর্ষ বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ইতিমধ্যেই শীর্ষ বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, বৈঠকের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। 3 আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক, বিএসএফ, এনএসজি এবং অসম রাইফেলসের ডিজি, বৈঠকে ছিলেন এসএসবির এডিজি। কাশ্মীর নিয়ে শীর্ষ বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের 3 আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক, বিএসএফ, এনএসজি এবং অসম রাইফেলসের ডিজি, বৈঠকে ছিলেন এসএসবির এডিজি। পেহেলগাঁও হামলায় দেখা গিয়েছে যে নিরীহ পর্যটকদের একেবারে নৃশংস খুন করা হয়েছে। গত 22শে এপ্রিলের ঘটনা, তারপর কিন্তু একেবারে 7 দিন পেরিয়ে গিয়েছে, ইতিমধ্যেই তৎপরতা চলছে এবং বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে উপত্যকার 48টি পর্যটন স্থল, পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, বন্ধ করা হয়েছে উপত্যকার 48টি পর্যটন স্থল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, নিরীহ পর্যটকদের যেভাবে খুন করা হয়েছে, জঙ্গি হামলার যেভাবে ঘটনা ঘটেছে, তারপর 7 দিন পেরিয়ে গিয়েছে, ইতিমধ্যেই কড়া বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। 48টি নতুন করে পর্যটন কেন্দ্র এটা বন্ধ করা হলো, সেটাও কিন্তু এই নিরাপত্তারই অঙ্গ, যাতে নিরাপত্তা আরও বেশি করে দেওয়া যায়, সেই জায়গা থেকেই 48টা পর্যটন স্থল বন্ধ করা হয়েছে। বৈশরণের ঘটনার সময় আমরা দেখেছি যে ঠিক সেই মুহূর্তে সেই সময় কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না, পুলিশ বা সেনাবাহিনীর কোনো জওয়ান, তাদের কোনো উপস্থিতি চোখে পড়েনি।
ঘটনা হয়ে যাওয়ার পর তারা ছুটে আসে এবং পর্যটকদের যাবতীয় কমফর্ট দেয় এবং তাদেরকে উদ্ধার করে, তাদের যা যা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে ছেলেদা এই জায়গাটা যেখানে যেখানে পর্যটকরা যাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলো জঙ্গি হামলার টার্গেট, জঙ্গিদের টার্গেট হয়ে উঠতে পারে। এই জায়গা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে পর্যটক স্থল, পর্যটক কেন্দ্র কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে কম পর্যটক কেন্দ্র থাকে, যেখানেই জানে জমায়েত হন পর্যটকরা। এবং সেখানে যেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো এখন খোলা রাখা হচ্ছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হবে। এই কারণেই পর্যটন কেন্দ্র, পর্যটক স্থলের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে পর্যটকদের আরও বেশি নিরাপত্তা দিতে, কাশ্মীর ভ্রমণ সুনিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন। একদিকে যেমন ঘিরে ফেলা হচ্ছে, আরও বেশি জওয়ানের সমাবেশ করা হচ্ছে, একই সঙ্গে পর্যটক কেন্দ্র কমিয়ে আনা হচ্ছে নিরাপত্তারই স্বার্থে, যাতে তাদের আরও বেশিভাবে ভালোভাবে নিরাপত্তা দেওয়া যেতে পারে। একেবারে সঙ্গে থাকুন মদাবে। পহেলগাঁও কাণ্ডে বিশ্বমঞ্চে ইতিমধ্যেই সরব ভারত, বিশ্বের সামনে পাক মুখোশ খুলল ভারত। বারবার ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের, বিশ্বের জঙ্গিবাদে মদদ দিচ্ছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রীর জঙ্গি যোগ কবুল, রাষ্ট্রসংঘে বললেন ভারতের প্রতিনিধি। পহেলগাঁও কাণ্ডে বিশ্বমঞ্চে সরব ভারত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, এই পহেলগাঁও কাণ্ডের পর বিশ্বমঞ্চে সরব হলো ভারত। হ্যাঁ, একেবারেই। দেখো, এই গোটা বিষয়টা নিয়ে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার বিশ্বমঞ্চে প্রতিবাদ করেছে। সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদকে যারা মদদ দিচ্ছে তাদের নিন্দা করেছে বিশ্বমঞ্চে একাধিকবার। এই প্রসঙ্গটি উঠে এসেছে এবং বিশ্বের যেখানেই কোথাও কোনো রকম সন্ত্রাসবাদ প্রশ্রয় পেয়েছে, মাথাচাড়া দিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে ভারত। এক্ষেত্রেও ভারত বারবার বলে এসেছে যে ভারতে সন্ত্রাসবাদ, বিশেষত কাশ্মীরের অংশে সন্ত্রাসবাদীরা মদদ পাচ্ছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে। সেখান থেকে তারা আসছেন, সেখান থেকে অস্ত্র জোগাড় করছেন, প্রশিক্ষণ চলছে তাদের সেখানে, এবং তারা এসে ভারতে এসে নিরীহ মানুষকে খুন করছেন, গোটা কাশ্মীরটাকে অশান্ত করে তুলছেন তাদের নিজেদের স্বার্থে। এই জায়গাটা ভারত বারবার বলেছে এবং আজকে এই পহেলগাঁও হত্যাকাণ্ডের পর রাষ্ট্রসংঘের অধিবেশনে এই বিষয়টা আবারও উঠে এলো এবং স্পষ্টতই নাম করে ভারত এই জায়গাটা দিয়ে বলেছে যে পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, তারা এই জায়গাটাতে মদদ দিচ্ছে, তাদের প্রশ্রয় আছে সন্ত্রাসবাদের প্রতি, সন্ত্রাসবাদীদের প্রতি। এই জায়গাটায় রাষ্ট্রসংঘে এইভাবে সোচ্চার হলো ভারত, তাতে গোটা বিশ্বের সামনে কিন্তু ভারতের কি বক্তব্য এবং আমাদের প্রতিবেশী দেশের কি ভূমিকা সেটা দ্ব্যর্থহীনভাবে ভারত একেবারে স্পষ্ট করে দিল। রাষ্ট্রসংঘের অধিবেশনে এই কথা বলার তাৎপর্য অনেক, সেটা কিন্তু রাষ্ট্রসংঘের রেকর্ডেও লিখিত রইল। স্নেহা, সঙ্গে থাকো চিন্ময়দা। রাষ্ট্রসংঘে কি জানিয়েছে ভারত, শোনাবো আপনাদের। Delegation has chosen to misuse and undermine this forum to indulge in propaganda and make baseless allegations against India. The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. I have nothing further to add. Thank you. Thank you, Chair. I would like to begin by thanking the UN Office of Counterterrorism for convening this important meeting and to express India's appreciation to Spain and Iraq, the co-chairs of the group of friends of victims of terrorism, for their leadership in organizing this event. A special thanks to ASG, to DSG and USG involved in this process. Mr. Morankov, a special thanks to you. India deeply appreciates and values the পহেলগাঁও কাণ্ডে বিশেষ অধিবেশনের ডাক, সংসদে বিশেষ অধিবেশনের ডাক, এমনটাই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী। আপনাদের দেখাবো সেই ছবি। পহেলগাঁও কাণ্ডে এবার বিশেষ অধিবেশনের ডাক, সংসদে বিশেষ অধিবেশনের ডাক। মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন।
কঠিন সময় দেশকে এক হতে হবে চিঠিতে লিখলেন রাহুল গান্ধী। আবারও যাবো আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের কাছে। চিন্ময়দা, পহেলগাঁও কাণ্ডে বিশেষ অধিবেশনের আর্জি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের। হ্যাঁ, দেখো, এর আগেও আমরা দেখেছি কয়েকদিন আগেই সর্বদলীয় বৈঠক হয়েছে, সেইখানে সমস্ত দল এই জঙ্গি হামলার নিন্দা করেছে এবং একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে কারা কোন দল সেইটা একদম পাশে সরিয়ে রেখে এই বিষয়ে ভারত রাষ্ট্র হিসেবে ভারত যে পদক্ষেপ নেবে, কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে সন্ত্রাসবাদ দমনে, জঙ্গিদের চিহ্নিত করতে, জঙ্গিদের ধরায়, সেই বিষয়ে তাদের পূর্ণ সমর্থন রয়েছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের প্রতি। অর্থাৎ শত্রু যখন সন্ত্রাসবাদ, শত্রু যখন বাইরে থেকে আসছে, তখন গোটা দেশ এক হয়ে তার মোকাবিলা করবে, তার বিরুদ্ধে লড়াই করবে। সেই অঙ্গ হিসেবে, তারই অঙ্গ হিসেবে আমরা দেখেছি রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তারা দাবি করেছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এবং যেরকম আমরা দেখেছি গতকালই হয়েছে জম্মু কাশ্মীরে বিশেষ অধিবেশন, জম্মু কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশন হয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বক্তব্য রেখেছেন এবং তিনি স্পষ্টতই এই ঘটনার নিন্দা করেছেন, দায়ও নিজের ওপর নিয়েছেন, বলেছেন যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে এই দায় আমারও, পর্যটকদের নিরাপত্তা আমি দিতে পারিনি। এই জায়গাটাতেই আরও একবার আসছে যে সংসদেও যদি এই রকম কোনো বিশেষ অধিবেশন হয়, সেখানে যদি আলোচ্য বিষয় শুধুমাত্র জম্মু কাশ্মীরের এবং পহেলগাঁওতে এই হামলার বিষয়টি উঠে আসে, তাহলে গোটা রাষ্ট্র, সমস্ত দল, সমস্ত সাংসদরা এক হয়ে তার মোকাবিলা করতে পারবে। অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা সংসদকে, সমস্ত দলকে পাশে পেতে পারে। সেই লক্ষ্যেই এই চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। ধন্যবাদ চিন্ময়দা। পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ পাকিস্তানি জেরায় চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। বিরতির পর ফিরে আসলাম। বিরতির পর প্রাইম টাইমে এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো, পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ পাকিস্তানি জেরায় চাঞ্চল্যকর তথ্য পেল এবার ইডি। পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ পাকিস্তানি জেরায় চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি যে পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ পাকিস্তানি জেরায় চাঞ্চল্যকর তথ্য এবার ইডির হাতে। পাকিস্তানি ধৃত আজাদ পাকিস্তানি জেরায় এবার চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। একদিকে আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে পাসপোর্ট কাণ্ডে ধৃত আজাদ পাকিস্তানি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো স্নেহা, এই মুহূর্তে ইডি সূত্রে যে খবর সামনে এসেছে সেটা কিন্তু আমাদের দেশের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তার কারণ আজাদ মল্লিক, যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 16ই এপ্রিল বিরাটির বিশরপাড়া থেকে গ্রেফতার করে, এবং দেখা যাচ্ছে যে এই আজাদ মল্লিক তিনি কিন্তু আদতে একজন পাকিস্তানি নাগরিক। ইতিমধ্যে বেশ কিছু তথ্য সামনে এসছে, বেশ কিছু নথি তদন্তকারীদের হাতে এসেছে এবং সেই নথিগুলিকে খতিয়ে দেখেই যেটা দেখা যাচ্ছে যে আজাদ মল্লিক তিনি আদতে পাকিস্তানের নাগরিক। প্রায় 12 থেকে 13 বছর তিনি পাকিস্তানে বসবাস করেছেন এবং তারপরে বাংলাদেশ হয়ে তিনি ভারতে চলে আসেন এবং তার কাছ থেকে 3টি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে এবং একাধিক পাসপোর্ট পাওয়া গিয়েছে। এবং সেই 3টি ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে একটি ড্রাইভিং লাইসেন্স যেটা কিন্তু পাকিস্তানে ইস্যু করা। সেখান থেকেই তদন্তকারী আধিকারিকরা প্রথম এই বিষয়টা জানতে পারেন যে এই আজাদ মল্লিক, যার আসল নাম হচ্ছে আজাদ হোসেন, তার কারণ পাকিস্তানের নথিতেও তার আজাদ হোসেন নাম রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন নথিতেও তার নাম রয়েছে আজাদ হোসেন। এবং এই পাকিস্তানি পরিচয় লুকোনোর জন্যই কিন্তু তিনি তদন্তকারীদেরকে মূলত আজাদ মল্লিক বলে পরিচয় দিয়েছিলেন এবং বাংলাদেশি নাগরিক বলে তিনি নিজেকে দাবি করেন। এবং সেক্ষেত্রে পাসপোর্ট জালিয়াতিতে এবার দেখা যাচ্ছে যে পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম পাসপোর্ট জালিয়াতির সঙ্গে বিভিন্ন বাংলাদেশ কানেকশন পাওয়া গিয়েছিল। বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে এ রাজ্যে চলে এসেছেন তাদেরকে বিভিন্ন অবৈধ নথির মাধ্যমে তাদেরকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করতেন এই আজাদ মল্লিক। এবং হাওয়ালা যোগও কিন্তু রয়েছে এই আজাদ মল্লিকের বিরুদ্ধে। হাওয়ালার
মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা বাংলাদেশে পাচার করা হয়েছিল এবং বিভিন্ন সময় একাধিক ভুয়ো নথি, কখনো ভোটার কার্ড, কখনো আধার কার্ড, সেগুলোকে হাতিয়ার করে জাল পাসপোর্ট তৈরি করে দেওয়া, মূলত এই কাজে তিনি করতেন আজাদ মল্লিক। এবং এই পাসপোর্ট জালিয়াতি তদন্তে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা যে তদন্ত করছেন সেই তদন্তেই বিরাটের বিশরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে কলকাতায় বসে একজন পাকিস্তানি নাগরিক তিনি কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিচ্ছেন এবং কোথায় বসে তিনি এই কাজ করছেন, বিরাটির মতো একটি অঞ্চল যেটা কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে বা কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বলা যেতে পারে। এটা অবশ্যই আমাদের দেশের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগের একটা বিষয়। এবং এই আজাদ মল্লিকের সঙ্গে মহিলা যোগ্য পাওয়া গিয়েছে, যেটা জানা যাচ্ছে যে ভারতীয় নাগরিক এক মহিলাকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, তার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তিনি গ্রেফতার হওয়ার পরে সেই মহিলা আপাতত পলাতক বলে জানতে পারা যাচ্ছে। তো কোনোভাবে বা পাকাপাকিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। ইডির তরফ থেকে আইনজীবী তিনি আদালতে যে দাবি করেছেন যে সমস্ত ড্রাইভিং লাইসেন্সগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে একটি ড্রাইভিং লাইসেন্স দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেটা ইস্যু করা হয়েছে এবং তাছাড়াও একাধিক পাসপোর্ট পাওয়া গিয়েছে, তার নামে একাধিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল এবং কিভাবে তিনি পাকিস্তান থেকে বিভিন্ন সময় ডেরা বদল করে বাংলাদেশ এবং পরবর্তীকালে বাংলাদেশ থেকে এ রাজ্যে চলে আসেন এবং এ রাজ্যে তিনি ঘাঁটি গেড়েছিলেন এবং সাম্প্রতিক জঙ্গি হানার ঘটনার পরে আপাতত ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং রয়েছেন অজিত দোভাল, আর রয়েছেন 3 বাহিনীর প্রধানও। আপনাদের দেখাবো সেই ছবি, প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও রয়েছেন, অজিত দোভাল রয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, প্রধানমন্ত্রীর বাসভবনে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রয়েছেন এই বৈঠকে। আপনারা জানেন এর আগেই কিন্তু এই পহেলগাঁও কাণ্ডের ঘটনার পর থেকেই দেখা যাচ্ছে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছিল যে প্রত্যাঘাত কবে সেই প্রত্যাঘাত হয়, সেদিকে অবশ্যই তো নজর রয়েছে আমাদের সকলের। কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই নিয়েই বৈঠক চলছে যে কিভাবে কি করা হবে, সেই সমস্ত নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। পহেলগাঁওয়ে গত 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, জঙ্গি হামলায় নিহত হয়েছেন বহু পর্যটক, সেখানে প্রাণ গিয়েছে প্রায় 26 জন পর্যটকের এবং সেখানে দাঁড়িয়েই তারপর থেকে দেখা যাচ্ছে একের পর এক কিন্তু কড়া পদক্ষেপ এর ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বারবার প্রশ্ন উঠেছে যে প্রত্যাঘাত, সকলের দাবি যে প্রত্যাঘাত চাই, কিন্তু আমরা দেখেছি যে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কিভাবে কি করা হবে সেই সমস্ত নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এবারে দেখো গুরুত্বপূর্ণ বৈঠক এই কারণে আমরা জানি যে এই গোটা পরিস্থিতির কথা আমরা জানি, তার পরিপ্রেক্ষিতে এই বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন, প্রধানমন্ত্রীর বাড়িতেই 7 লোককল্যাণ মার্গে এই বৈঠক হচ্ছে এবং বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
চিফ অফ ডিফেন্স স্টাফ, সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধানরা রয়েছেন অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা। এবং সূত্রের মারফত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে পহেলগাঁও হামলা এবং জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী এবং বৈঠকে তাই নিয়েই আলোচনা হচ্ছে। আমরা জানি যে এই গোটা পর্বে সিরিজ দিয়ে ধারাবাহিকভাবে একের পর এক উচ্চ পর্যায়ের মিটিং চলছে। গতকালই আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী এবং সেই বৈঠকের পর আজকেই আবার একদিনের মধ্যেই সেনাবাহিনীর শীর্ষস্থানীয়দের নিয়ে এবং যেখানে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং তাদের নিয়ে বৈঠকে বসেছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি ভারত পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে খতিয়ে দেখতে চাইছে নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে, কিভাবে নিরাপত্তা একদিকে যেমন আরো আঁটোসাঁটো করা যায়, অন্যদিকে যারা হামলা চালিয়ে গেল তাদেরকে কাবু করতে, তাদের ওপর পাল্টা জবাব দিতে কি ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে কি করা যায়, এই গোটা রণকৌশলটা নিয়ে কিন্তু একেবারে খুঁটিনাটি আলোচনা হচ্ছে। আজকের এই বৈঠক সেই দিকে লক্ষ্য রেখে। এবং স্নেহা, তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু অমিত শাহ তিনি আরো একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, সেখানে অন্যান্য শীর্ষ মূলত প্রশাসনিক যে আমলা তারা উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও পৃথক একটি বৈঠক করছেন। স্নেহা, বেশ, ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন 3 বাহিনীর প্রধান, বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, সেই বৈঠক করছেন অমিত শাহ। প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আইনজীবীদের হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন গতকালই আপনাদের দেখিয়েছিলাম আইনজীবীদের হেনস্থার অভিযোগ উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে বিক্ষোভও করেছেন আইনজীবীরা এবং ইতিমধ্যেই মামলা দায়ের শুনানিতে 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন, শতপ্রণোদিত মামলা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। আইনজীবীদের হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের, শতপ্রণোদিত মামলা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন। আইনজীবীদের হেনস্থার ঘটনায় মামলা, শতপ্রণোদিত মামলা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে শুক্রবারের ঘটনা, সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, শুক্রবার রাতের ঘটনা, সেখানে বিক্ষোভও করেন আইনজীবীরা। আইনজীবীদের হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই মামলা শুনানিতে 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন, শতপ্রণোদিত মামলা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আইনজীবীদের হেনস্থার ঘটনায় মামলা এবং ইতিমধ্যেই 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। একেবারে দেখো, তুমি জানো গত শুক্রবার এই কলকাতা হাইকোর্ট চত্বরেই কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম সহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে, এবং সেখানে দেখা যায় যে আদালতে শতপ্রণোদিত মামলা হয় এবং আজকে সরাসরি 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। রাজর্ষি ভরদ্বাজ সহ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সহ মোট 3 বিচারপতির এই স্পেশাল বেঞ্চ কিন্তু এরপরে এই মামলার শুনানি করবে এবং যদিও এখনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেদিন এই বেঞ্চ বসবে সেদিনই কিন্তু এই মামলার শুনানি হবে, এমনটাই কিন্তু হাইকোর্ট সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তুমি জানো যে গত শুক্রবারে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল সেখানে কিন্তু আইনজীবীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, যেখানে এই হাইকোর্ট চত্বর, কলকাতা হাইকোর্ট চত্বর, যেখানে আইপিসি 144 ধারা বা বিএনএস 163 ধারা লাগু থাকে, সেখানে কীভাবে এতজন মানুষ
এসে জড়ো হলো সেটা নিয়ে যেমন তারা প্রশ্ন তুললেন, তেমনই কিন্তু পাশাপাশি বললেন যে কিভাবে তারা বিচারপতিদের ছবিকে অবমাননা করেছিল সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুললেন। এরপরে দেখা যায় যে এই একেবারে কলকাতা হাইকোর্টের শতপ্রণোদিত মামলা হয়, যেখানে পার্টি হিসাবে নাম যুক্ত করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের, এবং সেই মামলার কিন্তু শুনানি হবে যেদিন এই 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ যেদিন বসবে সেই দিনই কিন্তু এই মামলার শুনানি হবে। স্নেহা, সঙ্গে থাকো প্রিয়াঙ্কা। কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আইনজীবীদের উপর সেদিন হামলা করা হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শতপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্ট করেছে এবং সেখানে একটা অনিশ্চয়তা থাকছে বিজ্ঞপ্তি জারি, কবে হিয়ারিং হবে সেটাও অপেক্ষা করতে হবে। নতুন বেঞ্চ সাইন করা হয়েছে, তারা শুনবেন যেদিন শুনবেন। 3 বিচারপতির বেঞ্চ ঠিক করা হয়েছে, তারাই আদালত অবমাননার অভিযোগটা শুনবেন। না, এই তো সবে হলো, এত দ্রুততার সঙ্গে তো হয় না। হয়েছে চিফ জাস্টিস বেঞ্চ তৈরি করেছেন, সেই 3 জন বিচারপতি তারা একসঙ্গে বসার সময় বার করবেন। কি হবে এই রাজ্যে যা হয়, দুটি জিনিস হয় বলি, এক হচ্ছে গুন্ডামি আর এক হচ্ছে চৌর্যবৃত্তি এবং গুন্ডামি ছাড়া এই রাজ্যের কিছু নেই। সেটাই হয়েছে। তারা দুর্নীতি করে নিয়োগ দেবেন, সেই দুর্নীতিমূলক নিয়োগকে তুমি আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না। যদি আদালতে চ্যালেঞ্জ করো তাহলে ধরে নিতে হবে যে আদালতের যে আইনজীবী চ্যালেঞ্জ করছেন তার সঙ্গে বিচারপতির খাতির আছে। একজন না, 1, 2, 3, 4, 5, 6। তাই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারেননি যে বিচারপতির সঙ্গে খাতির আছে। এবং শুক্রবারের সেই ঘটনা, আইনজীবীদের হেনস্থার ঘটনা এবং ঘটনা ইতিমধ্যে 3 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে শতপ্রণোদিত মামলা হাইকোর্টের। আইনজীবী ফিরদৌস তামিম কি বলছেন শোনাবো আপনাদের। দাদা, যেভাবে আপনাদের উপর ছিল কি না, আজকে বেঞ্চ কমপ্লিট হয়েছে। স্পেশাল বেঞ্চ অজিত মুখ ব্যানার্জি, অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য, অনারেবল রাজশ্রী ভরদ্বাজ, স্পেশাল 3 জাজের বেঞ্চ কনস্টিটিউট হয়েছে। যে কোনো দিন মামলার হিয়ারিং করা যেতে পারে, যে কোনো দিন। এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কাঁথির সনাতনী সম্মেলনে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। কাঁথির সনাতনী সম্মেলনে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কাঁথির সনাতনী সম্মেলনে হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি এবং সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। হ্যাঁ দেখো, তুমি জানো যে আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘায় জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দিনই অর্থাৎ আগামীকালই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী হিন্দু ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে একটি সভার আয়োজন করার কথা বলা হয়, এবং সেখানে দেখা যায় যে এই সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং এই নিয়ে যখন এই মামলাটা হাইকোর্টে ওঠে, সেখানে রাজ্যের তরফ থেকে একাধিক সওয়াল করা হয়, এবং সেখানে দেখা যায় শেষ পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে 3,000 জনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়, এবং সেখানে বলা হয় সেই 3,000 জন রোটেশনাল ওয়াইজ কিন্তু উপস্থিত থাকতে পারবেন, এমনটা জানানো হয়। তবে তারপরেই দেখা যায় রাজ্যের তরফ থেকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়, অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ যে রায়টি দিয়েছিলেন, অর্থাৎ এই অ্যাট এ টাইম 3,000 জনের উপস্থিতির কথা যেটা বলা হয়েছিল, সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সেখানে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, এবং আজকেই এই মামলার কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনবেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের তরফ
থেকে যেটা বারে বারে বলা হয়েছিল যে 35 কিলোমিটার দূরে এই সভা অনুষ্ঠিত হবে, সেটা বলা হচ্ছে ঠিকই, তবে এই দিন অর্থাৎ মুখ্যমন্ত্রী যেদিন এই বিশেষ এই অনুষ্ঠান করতে চলেছেন, পুরীর অনুকরণে যেটা যে জগন্নাথ ধামের উদ্বোধন করতে চলেছেন, দ্বারোদ্ঘাটন করতে চলেছেন, সেই দিনই কেন এই সভা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। এটাকে পাল্টা অনুষ্ঠান বলেও কিন্তু কটাক্ষ করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, এবং সেখানে অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে যে যথেষ্ট পরিমাণ আয়োজন তারা করেছেন। যেখানে যেখানে প্রশ্ন তুলেছিল, তুমি জানো যে স্পেশাল ট্রেন বন্ধ রয়েছে, বাস সেখানে ঢুকতে পারবে না, সেখানে কিভাবে এতজন মানুষ সমাগম সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যখন এই আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে 50,000 মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছে, এবং তারা চেয়েছিল প্রথমে 5,000 অ্যাট এ টাইম সে অনুষ্ঠানে উপস্থিত থাকবে, এবং তারপরেই দেখা যায় যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়ে দেন যে 5,000 জন সম্ভব নয়, সেক্ষেত্রে 3,000 জন অ্যাট এ টাইম থাকবে, অর্থাৎ সেটাও রোটেশনাল ওয়াইজ, অর্থাৎ যে জনসংখ্যা একসঙ্গে কোনো মতেই যেন এই সংখ্যা 3,000-এর বেশি অতিক্রান্ত না হয় সেই দিকে নজর রাখতে হবে, সেই নির্দেশ কিন্তু দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। এবং সেখানেই দেখা যায় যে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য, এবং রাজ্যের তরফ থেকে বারে বারে যেটা চাওয়া হয়েছে যে অক্ষয় তৃতীয়া কেন, অক্ষয় তৃতীয়ার পরে অন্য কোনো দিন এই অনুষ্ঠানটা তারা বা এই যে পূজা অর্চনা যজ্ঞ যেটা ওরা করতে চাইছে সেটা তারা করতে পারেন, কিন্তু এই একই দিনে নয়, অন্য দিন তারা চাইলে করতে পারে। 25শে বৈশাখের কথা বলা হয়েছে রাজ্যের তরফ থেকে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু এই যে পূজা অর্চনা যজ্ঞ তারা করতে চাইছেন সেটা করার জন্যই তারা এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। গাঁধীর সনাতনী সম্মেলনে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের, উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। শুভেন্দু অধিকারীর আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকার সেকুলার, রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার সংবিধান অনুযায়ী সরকার কখনোই বলতে পারে না যে সরকার একটি ধর্মের জন্য একটি মন্দির প্রতিষ্ঠান করছে। যদি এটি মন্দির না হয়, যদি কালচারাল সেন্টার হয়, তাহলে অন্য মানুষের সেই মন্দিরের উদ্বোধন ফার্স্ট অফ অল হচ্ছে কোনো এসেনশিয়াল রাইট টু রিলিজিয়ানের মধ্যে পড়ে না। কেননা দেবতার গৃহ মানুষকে উদ্বোধন করার, দেবতার গৃহে তো দেবতা থাকেন, আমরা কে? আমরা তো রক্ত মাংসের মানুষ। তো যাই হোক, এবার যদি এটাকে পলিটিক্যাল ইভেন্ট হিসেবে দেখা হয় তাহলে তো বলতে হবে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। যদি একটি রাজনৈতিক দল কোনো পলিটিক্যাল ইভেন্ট দেখিয়ে বলে যে অন্য রাজনৈতিক দল সেদিনকে করতে পারবে না 35 কিলোমিটার দূরে অন্য কোথাও, তাহলে সেটা সংবিধান বিরোধী, আর্টিকেল 14 যেটা কনস্টিটিউশনে সেটিকে অফেন্ড করছে। দ্বিতীয়ত আমরা যেটা বলি যে বিরোধী দলনেতা একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাছাড়াও আমরা এটা এফিডেভিট করে বলেছি যে বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা হচ্ছে কাঁথির অধিবাসী। তো তিনি একজন হিন্দু হিসেবে যদি মনে করেন যে আমার মক্কেলদের এই আগামীকাল যে অনুষ্ঠানটি আছে, এই ধর্ম সম্মেলন যেটা আছে, মহাসভা যেটা আছে, তাতে তিনি যদি একজন হিন্দু হিসেবে যোগদান করতে চান, তিনি হি ইজ মোর দ্যান ওয়েলকাম। সে বিষয়ে মনে হয় না রাজ্য সরকারের কোনো আপত্তি থাকতে পারে, কেননা প্রত্যেক ব্যক্তির একটি মৌলিক অধিকার আছে রাজ্যের মধ্যে তথা ভারতবর্ষের মধ্যে ফ্রিলি মুভ করা। প্রাইম টাইম এখন এ পর্যন্ত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন প্রাইম টাইম। এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।